প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করেছো। আমরা কিন্তু এখন থেকে প্রত্যেকটা ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা কীভাবে সরলীকরণ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে সূত্রগুলো দিয়ে রেখেছিলাম যে এই সূত্রগুলো মুখস্থ করা জরুরি, আশা করছি সবাই মুখস্থ করছো। মোট কয়টা সূত্র ছিল? 8, 9, 10, 11, টোটাল 11টা সূত্র মুখস্থ করতে বলেছিলাম। তার মধ্যে এই দুইটা তো একেবারে ইজি, এক নজর দেখলেই মনে থাকার কথা। চলো আমরা এখন এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে একটা সমীকরণ অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ সরল করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করি। ধরো এরকম একটা সমীকরণ তোমাকে দেয়া হলো, দিয়ে বলা হলো যে এই সমীকরণটা সরল করো। তাহলে এটাকে কিভাবে সরল করবে? আমি কিন্তু আগের ক্লাসটাতে একটা মন্ত্র দিয়েছিলাম। সেই মন্ত্রটা কি ছিল? মন্ত্রটা ছিল এরকম যে সূত্র কমন গুণন, সূত্র কমন গুণন। এই 3টা স্টেজে প্রত্যেকটা রাশিকে ফিল্টার করবা, দেখবে যে অটোমেটিক মিলে যাচ্ছে। প্রথম ফিল্টার হচ্ছে সূত্র, দ্বিতীয় স্টেজ কমন, 3 নম্বর স্টেজ গুণন। এখন দেখো যে এই রাশির মধ্যে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে কোন সূত্রের মোটা আপাতত অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে আমার দ্বিতীয় স্টেজটা কি? দ্বিতীয় স্টেজটা হচ্ছে কমন নেওয়া। কমন কিন্তু নেওয়া যাচ্ছে। দেখো এই দুইটা অংশের মধ্যে যদি খেয়াল করো, তাহলে এই দুইটা অংশের মধ্যে কিন্তু এ বারটা অর্থাৎ এ নট এটা কমন আছে। এটা যদি কমন নাও তাহলে কিন্তু একটা কাজ হবে। কি কাজ হবে একটু কমন নিয়ে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এ বারটা কমন নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে কি থাকলো? বি, আর এখানে থাকলো কি অবশিষ্ট? বি বার। এই যে এইটুকু আমার কাজে লাগলো। কি কাজে লাগলো? বি প্লাস বি বার। বি প্লাস বি বার এটা কোন সূত্রে পড়লো? আমাদের মৌলিক উপাদের এ প্লাস এ বার, ওই সূত্রে পড়ে গেল যে এ প্লাস এ বার, অর্থাৎ এখানে যে চলকটা আছে সেই সেম চলকটার উপর যদি বার থাকে বা নট যদি থাকে তাহলে তার যোগফল হবে 1। তাহলে এখানে বির উপর একটা নট আছে, তাহলে বি প্লাস বি নট ইকুয়াল টু 1 হবে এই সূত্র অনুসারে। এখানে যে অলওয়েজ এ বি এই যে থাকতে এমন কথা না, এখানে এক্স ওয়াই জেডও থাকতে পারে, যে কোনো নাম থাকতে পারে, যে কোনো অক্ষর থাকতে পারে। মোট কথা এখানে যে চলকটা আছে সেই চলকটার উপর নট থাকলেই হলো, তার সাথে দুইজন যোগ করলে তার ফলাফল 1 হয়ে যাবে। তাহলে এই পুরোটা মিলে এই সূত্র অনুসারে হয়ে যাচ্ছে কত? 1। তাহলে এ নটের সাথে এই 1টা গুণন হয়ে গেল। এখন 1-এর সাথে যা গুণন হয় তাই থাকে, এটাও আমাদের কিন্তু মৌলিক উপাত্ত থেকে জেনেছি। তাহলে এ নট হলো, এখন এই এ প্লাস আবার এখানে এটা থেকে গেল আর এখানে 1 গুণন করে এ নটটা আসলো। এইটা আবার কোন সূত্রে পড়লো? এটা কিন্তু আবার এই সেম একই সূত্রে চলে আসলো। তাহলে এ প্লাস এ নট ইকুয়াল টু 1। এই হচ্ছে সিম্পল একটা সরলীকরণ। আমরা সহজেই এইভাবে যে কোনো রাশিকে সরল করতে পারি। কি বললাম? সূত্র কমন গুণন। আমরা আর একটা সমীকরণ দেখি, তাহলে বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখানেও আমরা কিন্তু যে সূত্রগুলো মুখস্থ করেছি কোনো সূত্রই আপাতত এই রাশিতে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে আমার দ্বিতীয় ফিল্টার কি? দ্বিতীয় ফিল্টার হচ্ছে যে কমন নেওয়া যায় কিনা। এখন দেখো এই দুইটা অংশের মধ্য থেকে সি বারটা কমন আছে, এই যে সি বার যদি কমন নাও, তাকে একটু ইমাজিন করো যে সি বারটা যদি কমন নিয়ে যাই তাহলে এখানে থাকছেটা কি? এই যে বি আর বি বার, বি প্লাস বি বারটা অবশিষ্ট থাকবে, আর বি প্লাস বি বার ইকুয়াল টু 1, তার মানে আমার রাশি কমে যাচ্ছে, তার মানে কমন নেওয়ার এখানে লাভ আছে। তাহলে কমনটা নিয়ে নেই। কমনটা নিয়ে নিলে কি থাকছে? এই যে বি আর বি বারটা থেকে গেল, আর এটা সমান সমান কত হবে? 1। দেখো রাশি কথা বলে, রাশি তুমি এখানে যখনই কমন নিতে যাচ্ছ, এই স্টেপটা যখনই নিতে যাচ্ছ তখনই তোমার কিন্তু চোখে একটা হিসাব চলে আসছে যে এই যে বি প্লাস বি বার এটা সমান সমান 1 হবে। এটা তোমার কখন কল্পনায় আসবে? যখন তোমার সূত্রগুলা ভালো মতো মুখস্থ থাকবে, তখন তোমার অটোমেটিক তোমার ব্রেনে হিসাবগুলো আসতে থাকবে। এই জন্য বারবার বলছি, যদি সূত্র এখনও যদি মুখস্থ না করো, অন্তত পক্ষে 10 বার মুখস্থ করে 10 বার না দেখে খাতায় লেখো, তাহলে এগুলো একদম ইজি হয়ে যাবে। আর এটা যা আছে তাই থাকলো। এখন এটা সমান কত হবে? এই যে এ প্লাস এ বার ইকুয়াল টু 1, তাহলে অবশ্যই বি প্লাস বি বার ইকুয়াল টু 1ই হবে। অতএব কী হবে? সি বারের সাথে 1টা গুণন হবে আর এই বিসি। বুঝতে পারলে তো অবশ্যই। আচ্ছা, 1-এর সাথে সি বার গুণন করলে কী হবে? সি বারই থেকে যাবে। এই যে সি বার থাকলো। এখন এটাকে কি করা যেতে পারে? এ প্লাস বিসির সূত্রে এটা ফেলানো যায় না। এটা কিন্তু সূত্রে পড়ছে এই রাশিটা, দেখো এই রাশিটা
সূত্রে পড়ছে না, এ প্লাস বিসি, এই যে বিভাজন উপপাদ্যটা, এ প্লাস বিসি, এই সূত্র কি এর সাথে মিলানো যায়? এখন তুমি হয়তো একটু দ্বিধান্বিত হতে পারো যে স্যার এখানে তো এর উপর কোনো নট নাই, বার নাই, এখানে তো বার আছে, তাহলে কি এই সূত্র পড়বে? অবশ্যই অবশ্যই পড়বে। একজন টুপি মাথায় দিয়ে আছে সেও মানুষ, একজন টুপি ছাড়া আছে সেও মানুষ, মানুষ তো, ঠিক আছে? তো এখানে বার থাক আর না থাক ওটা কোনো ফ্যাক্ট না, এ পূরক অবস্থায় আছে জাস্ট, এই আর তো কিছু না, ও তো চলক, তো চলক পূরক অবস্থায় আছে এই, তাহলে এটাকে অবশ্যই এটা ধরা যায়। তাহলে এ প্লাস বিসি এই সূত্র অনুসারে যদি ধরি তাহলে কি হবে, এটা একবার এর সাথে যোগ হবে, এটা একবার এর সাথে যোগ হবে, তাই তো? অর্থাৎ সি বার যোগ বি আর সি বার যোগ সি। হ্যাঁ, এখন দেখো এইখানে কিন্তু আমার একটা কাজ হয়ে গেল, কিন্তু কোন কাজটা হয়েছে? এই যে এ প্লাস এবার ইকুয়াল টু 1, এবারটা হয়তো এখানে আগে আছে, এটা নয় পরে আছে, এটা যদি এই পাশে দেয় আর এবারটা যদি সামনে নিয়ে আসে তাতে কি অসুবিধা আছে? একই তো, যোগের মধ্যে চলো চেঞ্জ করা যায় না? অবশ্যই চেঞ্জ করা যায়, এ প্লাস এবারও যা, এবার প্লাস এও একই কথা। তাহলে এই সূত্র অনুসারে এটা সমান সমান 1, 1-এর সাথে গুণন করলে এটাই থেকে যাবে, আর এটার কোনো সূত্রই পড়ে না, কমনও নেওয়া যায় না, গুণনও করা যায় না, এটাই অ্যান্সার। আমরা আর একটা উদাহরণ দেখি, এরকম একটা রাশি দেখি। এখন এখানেও কিন্তু দেখো আমার কোনো সূত্রই অ্যাপ্লাই হচ্ছে না, যে কটা মুখস্থ করছি ফার্স্ট টাইম কোনোটাই হচ্ছে না, কিন্তু কমন তো নেওয়া যায়। দেখো এই দুইটা রাশির মধ্যে এ বি কমন আছে, এই যে এ বি, এই এ বি যদি কমন নেই কি থাকছে? এই যে সি প্লাস সি বার, এই যে এখানে 1 হওয়ার চান্স আছে, তার মানে অবশ্যই আমি এখানে কমন নেব, কারণ তাতে আমার রাশিটা ছোট হয়ে যাবে। যদি এখানে এক্স আর এখানে যদি ওয়াই থাকতো তাহলে কমন নিয়ে আমার তেমন কোনো লাভই হতো না। ধরো এখানে এ বি, এখানে এক্স, এখানেও এ বি, এখানে ওয়াই, এ বি কমন নিলে থাকতো কি এক্স প্লাস ওয়াই দিয়ে আমি কী করতাম? ওতে তার ছোটো করার চান্স নাই, এক্স প্লাস ওয়াই যোগ করলে কিছুই হয় না, এক্স প্লাস ওয়াই থেকে যায়, তাহলে ওটা আমার কোনো লাভ হতো না। অতএব আমি ওই ক্ষেত্রে কমন নিতাম না, কিন্তু আমার এখানে তো এখন এ বি কমন নিলে সি প্লাস সি বার হচ্ছে, অর্থাৎ সি প্লাস সি বার ইকুয়াল টু 1, তার মানে আমার এখানে ছোটো হওয়ার চান্স আছে, অবশ্যই আমি এটা করবো। এ বি কমন নিলাম, সি প্লাস সি বার, এটা যেমন আছে তেমনই থাকলো, এখন এটা তো 1 হয়ে যাবে, যে এ প্লাস এ বার ইকুয়াল টু 1 এই সূত্র অনুসারে সি প্লাস সি বার ইকুয়াল টু 1, তাহলে এ বি ইন্টু 1, আর এটা যেমন আছে তেমনই বসায় রাখলাম, রাখার পরে এই 1টা এখানে গুণন করে দেই, এ বি বার সি। এখন এইখান থেকে আমি এই দুইটার মধ্যে থেকে এটা কমন নেব, এটা কেন কমন নেবে? এই কমন নিলে কী হচ্ছে? বি প্লাস বি বার সি। এখন বি প্লাস বি বার সি তুমি হয়তো এখন কল্পনা করতে পারতেছো না নতুন, যে বি প্লাস বি বার সি দিয়ে তখন আমি কি করব? ওটা কিন্তু ওই যে বিভাজন উপপাদ্যের মধ্যে পড়ে যাবে, আমি হিসাব করতে পারতেছি, কিন্তু তুমি আরও আরেকটু সময় লাগবে তোমার। দেখো এখন এবার কমন নিলাম, এটা কমন নিলাম, তাহলে এটা থেকে গেল, এটা কি বিভাজন উপপাদ্য পড়ছে না? এ প্লাস বিসি, এই যেটা এই সূত্র পড়ছে না? এই সূত্র তো পড়ছে এটা, তাই না? এই সূত্র যদি ফেলি তাহলে এই যে বি প্লাস বি বার হবে, ওইখানে কিন্তু 1 হয়ে যাচ্ছে, তার মানে আমার এখানে লাভ আছে, তার মানে আমি এটা কমন নেব। এই দেখো তোমাদের আমি একটা কথা বলি, যে আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করছি, আমার কিন্তু একটা সমীকরণও আমার মুখস্থ না, কোনো সমীকরণ আমি কখনোই মুখস্থ করি না, দরকার নাই আমার। বইতে তো হাজার অনেক সমীকরণ, 4-5 রকমের বই আছে, 4-5 রাইটারের বইতে মিনিমাম এক বইতে 20-30টা করে বা তারও বেশি সমীকরণ আছে, ওইগুলো মুখস্থ করা সম্ভব? মনে রাখার দরকার আছে? কোনো দরকার নাই, তুমি জাস্ট সূত্রগুলো মুখস্থ করো, নিয়ম অনুসারে আগাও, এমনিই মিলে যাবে। আমি যা করি, আমার প্রথম রাশির আর দ্বিতীয় রাশিও কখনো মনে রাখি না, এমনকি এই রাশিটাও আমি মনে রাখি না যে এই রাশি ছিল, যখন যেটা সামনে আসে তখন সেটা নিয়ে আমি ওই নিয়ম মাফিক আগায় যাই, অটোমেটিক মিলে যায়। তো তোমরাও সেই কাজটাই করো, দেখো এমনি মিলে যাবে। ওকে, দেখো তাহলে এখন আমি এই যে এটা কি এই সূত্রে ফেলবো, তাহলে বি প্লাস বি বার সি, এখানে কিন্তু আমার লাভ হচ্ছে, কোথায় লাভ হচ্ছে? এই যে বি প্লাস বি বার এটা সমান 1 হবে, তার মানে আমার এখানে এই সূত্রটা অবশ্যই আমি অ্যাপ্লাই করব। তাহলে বি একবার বি বারের সাথে যোগ হলো ইন্টু বি সির সাথে যোগ হলো। হ্যাঁ, আর এটা এই যে এটা তো গুণন অবস্থা আছে, গুণন অবস্থায় রেখে দিলাম, এটাকে আর নাড়াচাড়া করি নাই, জাস্ট এটাকে ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে বি প্লাস বি বার ইকুয়াল টু 1, আমি 1টা বসাইয়ে দিই এখানে, এই যে এটা সমান 1, এখানে 1টা বসাইয়ে দিলাম,
ওয়ানটাও এর সাথে গুণন হবে, এদের সাথেই গুণন হবে, গুণন হলে ওয়ান আলটিমেটলি ভ্যানিশ। এই যে এ ওয়ানের সাথে গুণন হলে ওয়ান নাই এ প্লাস এ ইন্টু বি প্লাস সি, এটা গুণন করে দাও। তাই গুণন করে দিলে কিন্তু আবার একটু বড় হয়ে যাচ্ছে। কেমন বড় হবে, এ বি প্লাস এসি। আমি তো বড় করবো না, আমি করবো ছোট, তার মানে আমি এটা এইখানে এমনই রাখবো। এটাই অ্যান্সার। আমরা এখন একটা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে সমীকরণ সরল করব। অর্থাৎ এই সমীকরণটাতে কিন্তু ডি মর্গানের সূত্র অর্থাৎ বার ভাঙার যে সূত্র সেটা অ্যাপ্লাই হবে, সেটাই নেই। অর্থাৎ আগে এই ধরনের সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করি নাই, আগের যে অঙ্কগুলো দেখলাম সেটাই কিন্তু অন্যান্য সূত্র ব্যবহার করেছি। আর এখন যে সূত্রগুলো ব্যবহার করা হবে সেটা হচ্ছে ডি মর্গানের বার ভাঙার সূত্র। ঠিক আছে, সে ডি মর্গানে বার ভাঙবো। এখন ডি মর্গানের সূত্রটা মুখস্থ আছে তো, মনে আছে তো? চলো আমরা ওই ডি মর্গানের সূত্রগুলো একটু ব্যাকে গিয়ে দেখে আসি ডি মর্গানের সূত্রটা কেমন ছিল। ডি মর্গানের সূত্রটা কী ছিল? এই যে বার ভাঙলেই যোগটা হয়ে যাবে গুণন, গুণনটা হয়ে যাবে যোগ, মনে আছে? আমরা এখন অঙ্কে চলে যাই। ওকে, ডি মর্গানের সূত্র তো দেখলাম, এখন একটু খেয়াল করো। তার মানে কি, আমরা ডি মর্গানের সূত্রে কি দেখলাম, যে বার যদি ভাঙলেই চিহ্ন পরিবর্তন হবে। হ্যাঁ, প্রতিটি রাশিতেই বার ভাঙলেই চিহ্ন পরিবর্তন হবে। এখন এইখানে আমরা যে মৌলিক উপপাদ্য যেগুলো মুখস্থ করেছিলাম সেটা কিন্তু কখনোই অ্যাপ্লাই হচ্ছে না এখানে। আর যদি এরকম বার দেখো, আগে প্রথম কাজ হচ্ছে বারটাকে ভেঙে নেওয়া। যদি কোনো রাশিতে এরকম বার দেখো, যে টোটালের উপর যদি বার দেখো, প্রথম কাজ হচ্ছে বারটা ভেঙে নেওয়া, তারপরে অন্যান্য সূত্র যা পড়ে সেগুলো অ্যাপ্লাই করব। এখন এইখান থেকে দুইটা জায়গায় আমি বার ভাঙবো। এই যে একটা এইখান থেকে, অর্থাৎ এই যে বারটা এখান থেকে ভাঙবো আর এইখান থেকে ভাঙবো। ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে বার ভাঙবো। দেখো এখন বারটা যদি ভেঙে দেই তাহলে কেমন হচ্ছে, এই যে অর্ধেক বার এদিকে চলে আসবে এর উপর, বাকি অর্ধেক চলে যাবে কার উপর, সির উপর। আর এই এই যোগটা কী হয়ে যাবে, গুণন হয়ে গেল। এই যে গুণন হলো, এই জন্যে এর উপর কিন্তু ডাবল বার হলো আর সির উপর সিঙ্গেল বার হলো। এই যে এখান থেকে ভাঙছি, মাঝখান থেকে ভাঙছি, এই জন্য অর্ধেক এদিক বাকি অর্ধেক ওই দিকে, প্লাসটা প্লাসই থেকে গেল। এখন এখান থেকেও যদি বারটা ভাঙি, যে এখান থেকে বারটা যদি ঠাস করে এখান থেকে ভেঙে দেই তাহলে কেমন হবে, বাকি অর্ধেক এদিকে আসবে, বাকি অর্ধেক এদিকে চলে যাবে। এই জন্য ডির উপর ডাবল হলো আর বির উপর সিঙ্গেল হলো। ঠিক আছে, এখন রাশির চেহারাটা এরকম দাঁড়ালো, এই যে যোগটা গুণন হয়ে যাবে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বার ভাঙলে চিহ্নটা পরিবর্তন হবে। এই জায়গাটা তোমরা প্রায়ই ভুল করো, বার ঠিকই ভাঙো কিন্তু চিহ্নটা পরিবর্তন করো না, যোগ যোগই রাখো, গুণন গুণিনী রাখো। এই কাজগুলো তোমরা মাঝে সাঝেই করো, এইরকম খাতা বহু পাই। আচ্ছা, এইবার এইখানে একটা সূত্র নতুন তোমাদের আজকে আর একটা সূত্র একটু শিখাই দিই। সেটা হচ্ছে কোনো চলকের উপর যদি ডাবল বার থাকে সেই ডাবল বারটা উঠে যায়, বা ইচ্ছা করলেই তুমি যে কোনো চলকের উপর ডাবল বার দিতে পারো। অর্থাৎ এ আর এ ডাবল বার একই কথা, বা এ ডাবল বার ইকুয়াল টু এ, অর্থাৎ এখান থেকে মোট কথা ডাবল বারটা উঠে গেল। আবার তুমি এদিক থেকে যদি হিসাব করো তাহলে কি হচ্ছে, যে এ চলকের উপর তুমি ইচ্ছা করলেই ডাবল বার দিতে পারতেছ। ঠিক আছে, অর্থাৎ মোট কথা মনে রাখো যে কোনো চালকের উপর ডাবল বার দেওয়া যায়, আবার তুলেও দেওয়া যায়। তাহলে আমার এইখানে এর উপর ডাবল বার আছে, এটা তুলে দেবো, এই ঝামেলা আমি এখানে রাখবোই না। এখানে ডির উপর ডাবল বার, এটাও তুলে দেবো, ও রাখা মানেই বিপদ, ওটা রাখবো না, তুলে দেই। এই যে তুলে দিলাম, সাথে ব্র্যাকেটটা উঠাই দিলাম, মাঝখানে ডটটা রাখলে রাখতে পারো, না রাখলে না রাখো, কোনো সমস্যা নেই। এই যে এখন এইখানে যে রাশিটা দাঁড়ালো, এই রাশিতে কিন্তু কোনো মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছে না, বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছে না, ডি মর্গানের সূত্রটাও আর অ্যাপ্লাই করা যাচ্ছে না। ঠিক আছে, একটা বার থাকলে সেটা নিয়ে কোনো ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করা যায় না। যদি এখানে আর একটা থাকতো তাহলে হয়তো জোড়াই লাগানো যেত, গুণনটা তখন যোগ হতো, তাতে রাশিটা এত বড় হতো, আমি ওর দিকে যাব না। এটাই অ্যান্সার। ডি মর্গানের সূত্র দিয়ে কোন সমীকরণ সরল করা মোটামুটি সহজ, আমার কাছে যেটা মনে হয় অন্যান্য চাইতে। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দেখি। এই উদাহরণটা একটু খেয়াল করি। দেখো এইবার এইখান থেকে বারটা এখন ভাঙবো কোথা থেকে? আগেরটা নয় আলাদা আলাদা ছিল, ভাঙছিলাম ছোটো ছোটো করে। এখন এইখানেতে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটার উপর বার। এখন এটাকে ভাঙবো কিভাবে? এটাকে ভাঙার কৌশল হচ্ছে তুমি
এই যে ব্রাকেটের মধ্যে যে অংশটুকু আছে, এখানে একটা অংশ আছে, তুমি এই অংশটাকে একটা প্যাকেট হিসেবে ধরো, এটাকে আর একটা প্যাকেট, মানে অর্থাৎ এইটুকে একটা চলক হিসাবে কল্পনা করো। মনে করো এটা একটা কাগজে মোড়ানো একটা ঠোঙা, ওর মধ্যে আম জাম কাঁঠাল, ওর মধ্যে আপেল কমলা যা থাকে থাক, ওটা আমি আগেই দেখবো না। প্যাকেট, এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, এর ভিতর কি আছে ও প্যাকেট খুলে আমি দেখতে চাচ্ছি না আগে আমি প্যাকেট দুইটাকে আলাদা করব। এই দুইটা প্যাকেটকে আগে আলাদা করব। এই জন্য কী করবো, আমি এইখান থেকে ভাঙবো, এই সোজা থেকে আগে ভাঙবো। এখন এখান থেকে ভাঙলে এখানে কি গুণন আছে না, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এর মাঝখানে তো গুণন, ডট থাক আর না থাক, এটা তো গুণন তো, তাই না? এই জন্য আমি আগে এখান থেকে ভাঙবো। এখন ওখান থেকে ভাঙি, আলাদা হয়ে গেল, আর এই যে গুণন ছিল সেই গুণনটা হয়ে গেল যোগ। এখন এই দিকে আবার সেপারেট হয়ে, এই যে বার অর্ধেক এইদিকে চলে আসলো, বাকি বা অর্ধেক এদিকে চলে আসলো, এই যে এখান থেকে ভাঙছি না, তাহলে অর্ধেক এদিকে চলে আসলো আর এই অর্ধেক এদিকে চলে আসলো। হ্যাঁ, এইবার একটু খেয়াল করো, এই রাশিটা কিন্তু যে আগের রাশির মতো হয়ে গেল, আগে যেটা দেখলাম সেম আগেরটার মতো হয়ে গেছে। কিন্তু এখন এটাকে এখান থেকে ভাঙবো আর এটার এখান থেকে ভাঙবো, তাহলে দেই ভেঙে, এই যে বাকি অর্ধেক এদিকে আসলো, বাকি অর্ধেক এদিকে চলে গেলো এনের উপর, আর এদিকে এম এর উপর ডাবল হয়ে গেল। এখান থেকে ভাঙলে এম এর উপর সিঙ্গেল বারটা অর্ধেক এদিকে চলে আসলে সিঙ্গেল হয়ে গেল না, আর এই বাকি অর্ধেক এদিকে চলে গেল, ডাবল বার হয়ে গেল। এখন ডাবল বার তুলে দেই, এই যে এই সূত্র অনুসারে ডাবল বারটা তুলে দিলাম, তাহলে চেহারাটা কেমন দাঁড়ালো, এই যে এম এন বার, এম বার এন, আর ওই যে প্লাসটা মাঝখানে থেকে গেল, ডটগুলো তুলে দিলাম। এটাই অ্যান্সার। এটা আর কিন্তু কোনো সূত্রই পড়ে না, কোনো মৌলিক উপাদ্য পড়ে না, এটাই ফিনিশ, এটাই অ্যান্সার। খুব ইজি। আশা করছি বুঝতে পারছো। আগামী ক্লাসগুলো দেখো, আর একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।